একদম পারফেক্ট, এভরিথিং জোস। এই মোটরসাইকেলের যে হ্যান্ডেল বাঁকা ছিল, কে বলবে বলেন? জোস, পারফেক্ট পুরাই। এরপরে পুরা মাসে মনে হয় আর তেমন হাতিঝিল আমার আশা হবে না। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদ বাসি হয়ে গেছে অলরেডি। আমার প্যাথারিক অবস্থা ওটা হচ্ছে, যেহেতু আমার বাসায় এখন আব্বু আম্মু নাই, কয়েকদিন পরে আসবে, বাইক মোছার তেনা আমি হারাই ফেলছি। কী করছি, রান্নাঘর থেকে ওই যে পাতিল ধরার জন্য যেসব কাপড় রিজার্ভ রেখে দিছিল আম্মু, ওইগুলো আমি একটা নিয়ে আসছি। ছি ছি ছি, এই হইতেছে আমার সিচুয়েশন। যাই হোক, মোটরসাইকেলটাতে ইঞ্জিন অয়েল ভরা লাগবে, একটা ওয়াশ দেওয়া লাগবে, অনেক কাজ আছে যেটা আজকে আমার করার সুযোগ নাই। হাতিঝিলে এখন যাইতেছি আমি, একটা দাওয়াত আছে, তারপরে আমি আবার যাব পুরান ঢাকার দিকে, দেন আবার হচ্ছে সায়েন্স ল্যাবে যাব, ওইখানে আরেকটা দাওয়াত আছে রাতে। ঈদের যেসব দাওয়াত পেন্ডিং ছিল ওগুলো এখন হচ্ছে সব রিসিভ করা লাগতেছে। আমার পুরনো স্টুডেন্টরা সব একজনের পর একজন খালি দাওয়াত দিতেছে। যাই হোক, অনেকদিন পরে যেহেতু স্টার্ট করতেছি, তাহলে কিক দিয়ে স্টার্ট দিই। ঘড়িতে বাজে এখন হচ্ছে দুপুর 1:05। আমার দাওয়াতে যাওয়ার কথা ছিল 1টা বাজে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। রাস্তা মোটামুটি খালি, আশা করি অত বেশি একটা দেরি হবে না। কালকে খুবই কম সময়ের ভিতরে আমি ঢাকায় চলে আসছি। আমি বাসে উঠছিলাম হচ্ছে দুপুর 12টায়, আর আমি ঢাকায় চলে আসছি 2:30 নাকি 2টার মধ্যে। অনেক ফাস্ট আনছে, এবং আমরা কচুয়া দিয়ে আসছি। কচুয়ার ওদিকে কোনো জ্যাম ছিল না, একদম জিরো। আমি যেটা আগে প্রেডিক্ট করছিলাম তাই হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম, যেহেতু এখন সরকারি ছুটি বাড়ায় দিছে, অফিস দেরিতে খুলবে, তাই এখন মানুষ আর ঈদের পর দিনই ছুটবে না, ঈদের 4-5 দিন পরে সবাই ছুটবে। এই জন্য আমি একদম পুরা ফাঁকা হাইওয়ে, ফাঁকা ঢাকা, সব কিছু ফাঁকা পাইছি। অনেক লাগিয়েছিলাম আর কি আমি। যাই হোক, মেইন রাস্তায় যাই, তারপরে কথা বলি। অলরাইট, বের হয়ে গেলাম মেইন রোডে। স্মুথ, তেমন কোনো ভেহিকেলের প্রেশার নাই, জোস লাগতেছে। জাস্ট সরকারি অফিসগুলা খোলা পর্যন্ত এই সুযোগটা থাকবে, তারপরেই আবার সাফারিং শুরু। আর আজকে একদম মেইন রোড দিয়ে মুভ করতে পারবো, কোনো প্যারা নেই। আগে তো 27 নাম্বার মেইন রোড দিয়ে যাইতামই না, ভিতরে একটা চিপা আছে, ওইখান থেকে বের হয়ে যেতাম। আজকে ওসব কোনো প্যারা নেই, পুরাই ফাঁকা আর ফাঁকা, জোস। তবে এখান থেকে ইউটার্ন নেয় রিক্সাগুলা, বলতে না বলতে একটা চলে আসছে অলরেডি। খুবই সাবধান থাকা লাগবে ঢাকার রাস্তায় চলার, এটা হচ্ছে নাম্বার 1 রুল। অনেক বাতাস, একদম পুরো ফ্রি। আই এম ফ্রি, টোটালি ফ্রি। যেটা বলতেছিলাম, আমার ঈদের পরে এখন হচ্ছে কয়েকটা কাজ আছে। ওইটা হচ্ছে, এখন তো তেল ভরার পরে 77.9 কিলোমিটার চলে, আরও 5 যোগ করা যায়, তাহলে 80 কিলোমিটার উপরে চলে গেছে, 1 দাগ তেল গেছে। বাট আমি যে ইঞ্জিন অয়েল ভরছি, আমি যদি ট্রিপ বিতে যাই, 2195 কিলোমিটার হয়ে গেছে ইঞ্জিন অয়েল। যেটা আমি লাস্ট ভরছিলাম ওটা ছিল হোন্ডায়ের ফুলি সিনথেটিক ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে 2500 কিলোমিটার ইজিলি চালানো যায়। তো আমি নর্মালি 2000-এর পরেই চেঞ্জ করার চিন্তা ভাবনা করি, তারপরে 100-200 কিলোমিটার এরকম যায়। এখন চিন্তা করছি আমি অন্য কিছু একটা ট্রাই করব, জাস্ট আমি আর কি এক্সপেরিমেন্ট করব মোটরসাইকেলটার ইঞ্জিনের সাথে। তো এখন শেল অ্যাডভান্সের কিছু ভালো রিভিউ দেখছি, আমি চিন্তা করছি ওইটা ট্রাই করে দেখব। আমি কিন্তু শেল দ্বারা কোনো স্পন্সর্ড না, কিছুই না, আমার জাস্ট ইচ্ছা হয়েছে ট্রাই করার জন্য, এজন্য আমি করে দেখব কেমন। আর আপনাদের কাছে আমি একদম অনেস্টলি, কোনো বায়াসড রিভিউ ছাড়া একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারবো যে আমি কেমন পারফরমেন্স পাইছি আর স্মুথনেস কেমন। তো এখন শেলের অনেক জায়গাতেই তো ইঞ্জিন অয়েল কিনতে পাওয়া যায়, বাট অরিজিনাল কোথায় কিনতে পাওয়া যায় আমি নিজেও এখনও শিওর না। দেখলাম যে ওয়েবসাইট থেকে অনেকে অর্ডার করে, হোম ডেলিভারি দিয়ে যায়, ওইটাও চাইলে করা যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি দিনের ম্যাক্সিমাম সময় বাসায় থাকি না। সকালবেলা বের হয়ে বাসায় আসি হচ্ছে রাত 10:30-11টার দিকে, অনেক সময় 12টাও বেজে যায়। তাই আমি ভাবতেছি কোনো ফিজিক্যাল শপ থেকে আমি কিনবো, অনলাইনে না করে আর কি।
ধানমন্ডির ওদিকে একটা আছে ইগনাইট বাংলাদেশ, আর জিগাতলার ওদিকে আরেকটা আছে, তারা ইঞ্জিন অয়েল সেল করে। তো আমার একটু খোঁজ খবর নিয়ে দেখা লাগবে এখানে অরিজিনালটা পাওয়া যায় নাকি, নাইলে তো পুরাই ধরা খাবো এবং ইঞ্জিনের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, ইঞ্জিন পুরাই খিচুড়ি হয়ে যাবে যদি আমি অরিজিনাল ইঞ্জিন অয়েল না দিই। সো ওই জিনিসটা একটু যাচাই বাছাই করে তারপরে ইঞ্জিন অয়েলটা কিনে নেব। হোয়াট এভার, লেটস টেক দ্য থ্রিল। অনেক জোস লাগতেছে রাইড করতে, পারফেক্ট, একদম পারফেক্ট, এভরিথিং জোস। এই মোটরসাইকেলের যে হ্যান্ডেল বাঁকা ছিল, কে বলবে বলেন? হ্যান্ডেল বাঁকা যাই বাঁকা বলেন, কখনোই আমার এটার ব্যালেন্সিংয়ে কোনো সমস্যাই হয় নাই। যখন হ্যান্ডেল বাঁকা ছিল তখনও আমি এরকমভাবে চালাইছি, হাতিঝিলের বিভিন্ন জায়গাতে টার্ন নিছি, এভরিথিং, কোনো প্যারাই কখনো হয় নাই। বাই দ্য ওয়ে, চাঁদপুরের আপনাদের মাছ ধরা কয়েকটা ফুটেজ দেখাই। Angga kilo ya lah tu, dua kali saja ni saya punya tu. Ekor kau tu no, deh malah deh, ikan no, saya kena. Allah kan dia. Ek ka dhang deh, yari deh. Ek dhang dia lah. Aapke dolo na bhai, ye घूमने दूँगे. Oh. আমরা আরো ডাইনি দিয়ে রাখতা তো এই ডাইনি দিলে আমার বাজারে বানাচ্ছি আরে জীবন তো মাত্র জীবন এই আঘাত পাইছে पैसा मटा रामू ये का टूट दिए कर आगे मतलब सवाल नहीं अरे Làm lâu hiểu ta làm ta lấy ra một đồn kia đúng không ạ আমরা দুই নাও না বেটা তুই আগে আবার দাম লিয়া মাছ লিয়া
Abu, আচ্ছা আনতেছি। ওটা হচ্ছে আমাদের পুকুরে আমাদের যে ভাড়াটিয়ারা আছে তারা প্রচুর পরিমাণে পলিথিন ফালাইছিল। এটা একটা কারণ ছিল মাছ মরে যাওয়ার। মাছ পলিথিনের ভিতরে ঢুকলে অনেক সময় বের হতে পারে না এবং পলিথিনের ভিতরে অনেক মরা মাছ পাওয়া গেছে। তার উপরে আবার আমরা যে গেছি আমাদের চোখের সামনেও পলিথিনের ভিতরে একটা মরা মাছ পাওয়া গেছে। সো জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগছে। আরেকটা কারণ ছিল মাছ মরে যাওয়ার, ওইটা হইতেছে আমাদের পুকুরের চারোপাশে গাছ দিয়ে ঘেরাও করা। এটা ভালো জিনিস, পুকুরের পানি ঠান্ডা থাকে, রোদ কম আসে। বাট গাছের যে পাতাগুলো আছে ওগুলো তো পুকুরের উপরে পড়ে এবং কিছু কিছু পাতা হচ্ছে মাছের জন্য ভালো, বাট ম্যাক্সিমামগুলোই হচ্ছে পাতা পচে গিয়ে মাছের জন্য আরও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। ওইসব কারণে হচ্ছে মাছ মরে এবং আমাদের পুকুরে বলা যায় পুরা সবুজ হয়ে গেছিলো পচা পাতা দিয়ে আর কি। এই জন্য চিন্তা করা হয়েছে যে মাছগুলো সব ধরে ফেলবে, তারপরে পানিগুলো সব উঠায় ফেললো। উঠানোর পরে হচ্ছে কিছু পাঙ্গাস পাওয়া গেল, আর হচ্ছে কই মাছ আর কয়েকটা শোল মাছ, টাকি মাছ। শোল মাছকে মনে হয় চাঁদপুরে যে জাগুর মাছ বলে এরকম কিছু একটা, নাকি টাকি মাছকে বলে ভুলে গেছি আমি। সো একজন বলতেছিল যে জাগুর মাছ, হয়তো শোল, আই ডোন্ট নো। আর হচ্ছে কয়েকটা তেলাপিয়া পাইছে, ওগুলা ছিল হচ্ছে মাদ্রাসার ভাগ। সো ওগুলা মাদ্রাসাকে দিয়ে দেওয়া হয়েছে। যাব নাকি যাব না, ট্রেন কি আসছে নাকি আসে নাই? না, ট্রেন তো আসে নাই, তাহলে রিস্কটা নিয়ে নেওয়া যায়, যদিও উচিত না, হোয়াট এভার। ওইখান থেকে হচ্ছে 3টা তেলাপিয়া মাছ আমাদেরকে জাস্ট এমনি দিছে, আর পাঙ্গাসগুলো তারা নিয়ে গেছে আর কি। পরে হচ্ছে ওইটা সেল করে মনে হয় টাকাটা মাদ্রাসাতে দিয়ে দেওয়া হবে। ওই ব্যাপারে ডিটেলসে আমি জানি না আর কি। সো এই মাছ ধরাধরি ভালোই লাগে, বাট যেহেতু তেমন একটা বেশি মাছ ছিল না, এই জন্য জাস্ট একজন নেমেই সব ধরে উঠে ফেলাইছে, আর কোনো কিছু করা লাগে নাই। আর আব্বু নামছিল হচ্ছে যেসব কই মাছগুলো সাইডে কাদার ভিতরে ঢুকেছিল ওইগুলাকে কালেক্ট করার জন্য। কই মাছগুলো নিয়ে হচ্ছে আম্মু আবার অন্য সাইডে দাঁড়ায় ছিল, আম্মুর দিকে ছুঁড়ে মারছে, পরে আম্মু ওগুলো আবার নিয়ে বালতির ভিতরে নিছে। সো যদি মনে করেন অনেক বেশি মাছ থাকতো এবং হচ্ছে অনেক মানুষ মিলে ধরাধরি হইতো, তাহলে আমি পুরো একটা আলাদাভাবেই ভিডিও দিতাম। এবং এসব ভিডিও আসলে দেখতে ভালোই লাগে, গ্রামে মাছ ধরার দৃশ্য, তারপরে হচ্ছে ক্ষেত খামারের বিভিন্ন দৃশ্য, এগুলা অনেক অ্যাট্রাক্টিং এবং ভিউয়াররাও লাইক করে। আর আমি নিজেও নামতাম যদি কাদার লেভেল প্রচুর বেশি না থাকতো। জিনিসটা হচ্ছে মাছই তো অল্প, মাছ ধরাই বলা যায় শেষ, জাস্ট 10 মিনিটের ভিতরে সব মাছ ধরা ডান। আর কাদা এত বেশি একদম কোমর পর্যন্ত, লিটারালি চোরাবালি যেরকম করে না ওরকম অবস্থা। আপনি কাদার ভিতর একদম ডেবে যাবেন, উঠা খুবই কষ্ট। পুকুরের সাইডে হাত দিয়ে গাছ টাছ কিছু একটা ধরে তারপরে নিজেকে কাদা থেকে বের করা লাগে। তো এই জন্য পরে আর নামলাম না। আর পুকুরের পানির কোয়ালিটি খুবই খারাপ। আমি আগেরবার যখন আসছিলাম, ওই যে বলছিলাম না পচা পাতার জন্য হচ্ছে পানির কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তখন আমি যখন পুকুরে নামছি উঠার পরের দিনে হচ্ছে আমার পুরা গায়ে গোটা হয়ে গেছিল। তো এসব কথা চিন্তা করে পরে আর হচ্ছে নামি নাই। যাই হোক, হাতিঝিলে ঢুকে গেছি, লেটস গো। আমার পুরা ঢাকা সিটির ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রাস্তা, অলওয়েজ ভালো লাগে এটা। 300 ফিটও ফেভারিট বলা যায়, তবে 300 ফিটে এরকম হচ্ছে আঁকাবাঁকা টার্ন নাই, 300 ফিট হচ্ছে একদম সোজা। জোস, পারফেক্ট পুরাই।
এরপরে পুরো মাসে মনে হয় আর তেমন হাতিঝিল আমার আসা হবে না। এই ব্যাপারে শিওরলি বলা যায় না। দাওয়াত খেয়ে বের হওয়ার সময় হয়তো আমি আরেকটা ভিডিও করতে পারি হাতিঝিল থেকে বের হওয়ার সময়, তখন ওই রাস্তা দিয়ে হচ্ছে একটা রাইডের ভিডিও হবে। আর এখন তো এই রাস্তা দিয়ে যাইতেছি, গিয়ে ব্রিজের উপরে উঠে যাব। আর আমি যেটা বলছিলাম, ঈদের আগে আমি কয়েকটা ভিডিও করে গেছিলাম, তো এখানে আমি বলছিলাম যে আমার পরীক্ষার রেজিস্ট্রেশন আছে, এই জন্য হচ্ছে আমার ঢাকায় 2 তারিখের মধ্যে চলে আসা লাগবে। এখন আনফরচুনেট অথবা ফরচুনেট যাই বলেন না কেন, কী কাহিনী হয়েছে, বাসায় এসে অনলাইনে যখন হচ্ছে আমি লগ ইন করছি গোয়েত ইনস্টিটিউটে, তখন দেখি যে পরীক্ষার রেজিস্ট্রেশনের ডেট তারা পিছায় নিয়ে 10 তারিখে নিয়ে গেছে। কারণটা হচ্ছে ওই যে সব অফিস সব কিছু বন্ধ, তো রেজিস্ট্রেশনের অথবা গোয়েত ইনস্টিটিউটের এমপ্লয়িরা আসবে অনেক দেরিতে। তো এত আগে রেজিস্ট্রেশনের ডেট দিয়ে কোনো লাভ নাই, লিঙ্কই ওপেন হবে না, মানুষের রেজিস্ট্রেশন করারই কোনো সুযোগ পাবে না। সো আমার 10 তারিখে হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগবে, বাট 10 তারিখের মধ্যে সবাই ঢাকায় চলে আসবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল রেজিস্ট্রেশন ফিল আপ করে ফেলা লাগবে, কারণ গোয়েত ইনস্টিটিউটের পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম আসার পরেই বলা যায় জাস্ট 5-10 মিনিটের ভিতরেই পুরো 120টা সিট ফিল আপ হয়ে যায়, কারণ সবাই ওয়েট করে এক্সাম দেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি পরীক্ষার্থী হচ্ছে A1 লেভেলে, কারণ A1 লেভেলে শুধুমাত্র আমরা স্টুডেন্টরা না, স্পাউসরাও থাকে, অর্থাৎ যেসব হাউস ওয়াইফরা অথবা ওয়াইফরা যারা বিদেশে যাবে, হাজব্যান্ড বিদেশে নিয়ে যাবে, জার্মানিতে নিয়ে যাবে, কিন্তু A1 লেভেল ল্যাঙ্গুয়েজ লাগবে। এর জন্য ম্যাক্সিমাম দেরি হচ্ছে পরীক্ষা দেওয়া লাগে। অনেকে হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দিতে আসে, অনেকে 4-5 বার ফেল করছে, তারপরে আবার পরীক্ষা দিতে আসে, কারণ ওই যে হাজব্যান্ড নিয়ে যাবে, কিন্তু পরীক্ষা তো দেওয়া লাগবেই। যাই হোক, এই ব্যাপারে ডিটেলস আমি বলবো। আমি ফাইনালি ঢাকায় আসছি, আবার আমি ভিডিও কন্টিনিউ করা শুরু করব। তো আজকের ভিডিও এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.